Fire! পুরো মাঠ জুড়ে শুধু রক্ত আর রক্ত। রক্তাক্ত লাশগুলো কুকুরে টানছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মৃত স্বামীর লাশটাকে অভুক্ত কুকুরগুলোর হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে রতন দেবী। চারিদিকে গোঙানির শব্দ, চিৎকার, হাহাকার, বাঁচাও বাঁচাও। কেউ জল চাইছে, আবার কেউ বা মৃত্যুর আগে তার প্রিয় মানুষটাকে এক পলক দেখার জন্য ছটফট করছে। কাঁপতে কাঁপতে সেই ভয়ঙ্কর স্মৃতি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন রতন দেবী, যিনি স্বামীর লাশের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মৃতদেহ সৎকারের জন্য বাড়ি নিয়ে যেতে পারেননি। ভারতের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের এক কলঙ্কিত অধ্যায় হল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সাল। সারা ভারতবর্ষে তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাত্রা আরও চরমে উঠছে। পাঞ্জাবের অমৃতসর ছিল স্বাধীনতা সংগ্রামের অন্যতম ঘাঁটি। তৎকালীন ব্রিটিশ সরকারের মধ্যে বিরাট এক ভয় কাজ করছিল, আর থাকবেই না কেন? অপরাধীর মনে ভয় থাকাটাই স্বাভাবিক। তারাই আশঙ্কায় ভুগছিল যে যেভাবে আন্দোলন তীব্র হচ্ছে দিন দিন, তাতে যে কোনো সময় ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তেই সিপাহী বিদ্রোহের মতো বড় বিদ্রোহের জন্ম হতে পারে। এমনকি জালিয়ানওয়ালাবাগের ঘটনার কয়েকদিন আগে পর্যন্ত সাধারণ মানুষের ভয়ে শাসকদের অনেকেই বালিশের তলায় পিস্তল রেখে ঘুমাচ্ছিল। এর কিছুদিন পর ভারতবর্ষে অসহযোগ আন্দোলন শুরু হলো। ব্রিটিশ শাসকরা এই ধরনের আন্দোলনে একদমই অভ্যস্ত ছিলেন না। শাসকদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ালো অমৃতসরের ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি, যেখানে সেখানে জমায়েত, আলোচনা, বিক্ষোভ সব মিলিয়ে অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদের মশাল দাউ দাউ করে জ্বলছিল। সেই পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাবের অমৃতসরে আনা হয়েছিল ব্রিগেডিয়ার ডায়ারকে, যার মনে বিন্দুমাত্র অপরাধবোধ ছিল না। নিরীহ মানুষের রক্তে স্নান করতে ভালোবাসত ডায়ার। অমৃতসরে এসে সিনিয়র অফিসার ডায়ার সমস্ত রকমের জমায়েত, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন। তবে অনেক মানুষ এই সিদ্ধান্তের কথা জানতেন না। 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের মাঠে সেদিনকে অনেকে এসেছিলেন রাজনৈতিক সভায় যোগ দিতে। বেশ কিছু শিখ তীর্থযাত্রীও ছিলেন। কোনো রকম সতর্কবার্তা জারি না করে ডায়ার ব্রিটিশ সেনাবাহিনীদের নিয়ে জালিয়ানওয়ালাবাগের মাঠে প্রবেশ করলো। জালিয়ানওয়ালাবাগ থেকে কেবলমাত্র একটি রাস্তা ছিল পালিয়ে যাওয়ার জন্য। সেনাবাহিনী সেই একমাত্র রাস্তাটাও অবরোধ করলো। বাকি 3 দিক ভবন দ্বারা বেষ্টিত ছিল। ডায়ারের নির্দেশে লি এনফিল্ড রাইফেল থেকে কয়েক হাজার রাউন্ড গুলি চলল। গুলিতে ঝাঁঝরা হয়ে গেল কয়েকশো নিরস্ত্র মানুষ। অবশেষে যখন গোলাবারুদ শেষ হলো, হত্যা লীলা থামলো। তখন জালিয়ানওয়ালাবাগের মাটি রক্তের স্রোতে ভাসছে। চারিদিকে শুধু লাশ। শিশু, মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় 1500 নিরপরাধ নিরস্ত্র মানুষ শহীদ হলো। 1200 জনেরও বেশি আহত হয়েছিল। সব শেষ। এমন এক নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের পরও জেনারেল ডায়ারকে ব্রিটিশ সরকার বাহবা দেয়। তবে গোটা বিশ্ববাসীর কাছে ব্রিটিশ সরকারের নগ্ন স্বৈরাচারের মুখোশ খুলে যায়। প্রতিবাদে দেশের সর্বত্র ঘৃণা এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের রাস্তা আরও পরিষ্কার হয়। দেশের মানুষের ঘরে ঘরে বিপ্লবীর জন্ম হয়। মহাযুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। কারণ এই হত্যা পৃথিবীর সবচেয়ে নৃশংস গণহত্যা। এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া সেই নাইটহুড উপাধি চিরকালের মতো ত্যাগ করেন। রক্ত ঝরতে ঝরতে অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেল। এখন 2024 সাল। জালিয়ানওয়ালাবাগের সেই রক্তাক্ত লাশগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তারা দেখিয়ে দিয়েছিল কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদ করতে হয়। তাই যতই ঝড় আসুক না কেন, মেরুদণ্ড কখনোই বিক্রি করবেন না। এরকম অনেক অজানা তথ্যের ভিডিও দেখতে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।